নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসেছি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর সায়ন পালকে। স্যারকে প্রথমে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে ক্যান্সারের লক্ষণ বা পূর্বাভাস। অনেক সময় আমরা জানি, অনেকেই আমরা বুঝতে পারি না যে ক্যান্সারের লক্ষণগুলো শরীরে দেখা দিয়েছে, আমরা ইগনোর করে যাই। পরবর্তীকালে দেখা যায় যে যখন সেটা খুব ভয়ানক আকার নেয় তখন আমরা চিকিৎসকের কাছে যাই, সময় অনেকটাই পেরিয়ে যায়। তাই আমরা যদি একটু সচেতন থাকি আমরা খুব সহজেই ক্যান্সারকে আটকে দিতে পারবো। আর সেই জন্যই আমাদের জানতে হবে যে লক্ষণ বা উপসর্গ বা সাইন অ্যান্ড সিমটমস সম্পর্কে। স্যার আসুন একটু আলোচনা করি যে ক্যান্সারের যে লক্ষণগুলো, কি কি লক্ষণ দেখলে একজন মানুষ সচেতন হবেন যে তার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। ক্যান্সার সারিয়ে দেওয়া সম্ভব যদি আর্লি স্টেজে ডিটেক্ট হয়। তো কিভাবে বোঝা যাবে যে ক্যান্সার হয়েছে? আমি সাইট ওয়াইজ বলছি, মানে শরীরের বিভিন্ন অঙ্গের প্রেক্ষিতে বলছি। যেমন ধরুন, প্রথমে যেটা আমাদের দেশে সবচেয়ে বেশি ক্যান্সার হয় সেটা হলো মুখের আর গলার ক্যান্সার। মুখের মধ্যে একটা অংশ যেটা আমরা দেখতে পাই, যেমন ধরুন লিপস মানে ঠোঁট, তারপরে মাড়ি, তারপরে জিভ বা জিভের নিচের অংশটা, তালুর অংশটা, এগুলো আমরা দেখতে পাই। যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোতে কিন্তু আমরা একটা কোনো আলসার মানে একটা কোনো ঘা জাতীয় জিনিস বা ফোলা জাতীয় ফোলা জাতীয় জিনিস, এগুলো কিন্তু আমরা চাইলে দেখতে পাবো। এবং দেখলে দেখবেন যে আলসারগুলো অনেক দিন ধরে সুস্থ হচ্ছে না বা কোনো একটা জায়গা ফোলা হয়ে রয়েছে এবং সে ফোলার থেকে সেটাও ঠিক হচ্ছে না, বা হঠাৎ করে দাঁত নড়ে গেল বা দাঁত পড়ে গেল, তার নিচে কোনো একটা গ্রোথ দেখা গেল বা আলসার দেখা গেল, জিভে কোনো একটা গ্রোথ বা আলসার দেখা গেল। অনেক ক্ষেত্রে দেখা যায় যে লালচে লালচে প্যাচ জিভের মধ্যে থাকে, আমরা এরিথ্রোপ্ল্যাকিয়া বলি, সেগুলো থেকে একটা আলসার হলো, সেই আলসারটা তারপরে সেটা কিছুতেই আর ঠিক হচ্ছে না। এগুলো যদি হয় সেগুলো কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে। এছাড়া জিভের পেছন দিকটা, মানে যেগুলো আমরা দেখতে পাই না, যেমন ধরুন জিভের পেছন দিকে গলায় যদি ক্যান্সার হয়, ভ্যালিকুলা বলি, তাহলে পরে সমস্যা হয় যে খাবার গিলতে কষ্ট হওয়া, খাবার গেলার সময় মনে হয় যে আটকে আটকে যাচ্ছে, তার কষ্ট হওয়া। স্বরযন্ত্রের যদি ক্যান্সার হয়, গলার আওয়াজ হঠাৎ করে বসে যাওয়া, গলার আওয়াজ খারাপ হয়ে যাওয়া এবং গলার আওয়াজ কিছুতেই ঠিক হচ্ছে না, সেটা স্বরযন্ত্রের ক্যান্সারের লক্ষণ হতে পারে। এছাড়াও আরও সমস্যা হতে পারে যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কারো কারো অনেক সময় শ্বাস নিতেও কষ্ট হয়, সেটাও কিন্তু গলার ক্যান্সারের লক্ষণ হতে পারে। এরপরে যে অংশগুলো আসছে, যেমন ধরুন খাদ্যনালীর ক্যান্সার। খাদ্যনালীর ক্যান্সার হলো খাবার আটকে যাওয়া, বমি হওয়া। ধরুন শক্ত খাবার খেতে গেলে আটকে যাচ্ছে, বা কিছুক্ষণ খাবার খাওয়ার পরে সেটা বমি হয়ে যাচ্ছে, একটা মস্ত বড় ঢেকুর হয়ে বমি হয়ে যাচ্ছে। তারপরে সলিড থেকে আস্তে আস্তে সেমি সলিড, লিকুইডও আটকে আটকে যাচ্ছে, এটা খাদ্যনালীর ক্যান্সারে হতে পারে। এবারে তারপরে যেটা আসছে সেটা হলো কি আপনার লাং ক্যান্সার। সেটাও খুব কমন ক্যান্সার। লাং ক্যান্সারের ক্ষেত্রে অনেক দিন ধরে কাশি যেটা সারছে না, কাশির সাথে রক্ত পড়ছে, অনেক ক্ষেত্রে টিবির সাথে গুলিয়ে যায়, অনেক ক্ষেত্রে মানে বেশ অনেক ক্ষেত্রেই গুলিয়ে যায় আমাদের দেশে, যেহেতু টিবি খুব কমন। কাশির সাথে রক্ত পড়ছে, বুকে ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, একটুক্ষণ চলতে গেলেই হাঁপ ধরে যাচ্ছে বা বুকে কষ্ট হচ্ছে, এগুলো কিন্তু লাং ক্যান্সারের লক্ষণ হতে পারে। এবং ঘন ঘন লাং ইনফেকশন হওয়া, ধরুন বারবার করে চেস্টে লাংয়ে ইনফেকশন হচ্ছে, তখনও কিন্তু আমাদের একটু ইনভেস্টিগেট করা উচিত। এরপরে খাদ্যনালী, লাংয়ের পরে আমাদের যেটা আসছে যে মেইনলি জিআই সিমটমস, বা আমাদের মানে পাকস্থলী বা তার পরের অংশগুলো টিউমার। আনফর্চুনেটলি এই টিউমারগুলোর সিমটমস কিন্তু খুব দেরিতে আসে, মানে সিমটম খুব ভেগ সিমটম হয়, যেটা সহজে বোঝা যায় না। ধরুন খাবার হজম হচ্ছে না, মানে একটু ফ্ল্যাচুলেন্স হচ্ছে, গ্যাস বলি যেটাকে, সেরকম হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, এগুলোকে মানুষ ইগনোর করে বেশিরভাগ ক্ষেত্রে। এই জন্য স্টমাক ক্যান্সার, প্যানক্রিয়াসের ক্যান্সার, এগুলো আমরা একটু দেরিতে ধরতে পারি। তো এগুলোর এরকম ভেগ সিমটম হয়। নিচের দিকে গিয়ে কোলন ক্যান্সারের সিমটম কিন্তু হতে পারে পায়খানার সাথে ব্লিডিং হওয়া, সেটা মেইন। তাছাড়াও অনেক সময় অ্যানিমিয়া হয়ে যায়, বোঝা যায় না ব্লিডিং হচ্ছে কিন্তু অ্যানিমিয়া হয়ে যায়। পুরুষদের যদি বয়স্ক পুরুষের অ্যানিমিয়া হয় তাহলে সেটা কিন্তু কোলন ক্যান্সারের লক্ষণ হতে পারে। এছাড়া কোলনের পরে যেটা আসছে সেটা হলো কিডনি ক্যান্সার। কিডনি ক্যান্সারও অনেক সময় বোঝা যায় না,
কিডনি ক্যান্সারের ইউরিনের সাথে রক্ত পড়তে পারে এবং অনেক সময় একটা রুটিন আলট্রাসোনোগ্রাফিতেও কিডনি ক্যান্সার ধরা পড়তে পারে। আর একটা খুব কমন পুরুষদের ক্যান্সার হলো প্রস্টেট ক্যান্সার। প্রস্টেট ক্যান্সারে হলো যে ঘন ঘন প্রস্রাব পাওয়া, প্রস্রাব ধরে রাখতে না পারা, বা রাত্রিবেলা বারবার মানে প্রস্রাব করতে যদি উঠতে হয়, বারবার মনে হয় যে ক্লিয়ার হলো না, আবার যেতে হবে, এই ধরনের সিমটমগুলো প্রস্টেট ক্যান্সারের লক্ষণ হতে পারে। এছাড়া মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার, যেটা এখন শহুরে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। সেটা কিন্তু ডিটেক্ট করা খুব একটা ডিফিকাল্ট নয়, কেননা ব্রেস্ট শরীরের বাইরের অঙ্গ। ব্রেস্ট যদি আপনি নিজের হাতে প্যালপেট করে কোনো গুটলি, গাঁট, লাম জাতীয় কিছু দেখতে পান, বা বগলে যদি কোনো গুটলি জাতীয় জিনিস দেখতে পান, চামড়ার কালারটা যদি দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে, নিপিল দিয়ে ডিসচার্জ হচ্ছে, বিশেষত যদি রক্ত মিশ্রিত ডিসচার্জ হয় নিপিল দিয়ে, এইগুলি ব্রেস্ট বা চামড়াটা দেখবেন হঠাৎ গুটিয়ে গেছে, আমরা বলি যে অরেঞ্জ পিলের মতো বা কমলালেবুর খোসার মতো গুটিয়ে গিয়েছে বা দানা দানা হয়ে গিয়েছে, তো সেই জিনিসগুলো কিন্তু ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ হতে পারে। মহিলাদের আরেকটা খুব বেশি পরিমাণে ক্যান্সার পাওয়া যায়, সেটা হলো জরায়ুর মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার। এতে যেটা হয়, এটা খুব কমন, এতে যেটা হয় যে অনিয়মিত পিরিয়ডস হয়, বেশি ব্লিডিং হয়, অথবা দুটো পিরিয়ডসের মাঝখানে ব্লিডিং হয়, অনেক সময় টানা ব্লিডিং হয়, খুব ফাউল স্মেলিং মানে দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হয়, তারপরে ধরুন যৌন মিলনের পরে ব্লিডিং হতে পারে, এইগুলো সার্ভিক্স ক্যান্সারের লক্ষণ হতে পারে। এবং এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বা জরায়ুর ক্যান্সারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, বয়স্ক মহিলা মেনোপজ হয়ে যাওয়ার পরে তাদের যদি সামান্যতম ব্লিডিংও হয়, পোস্ট মেনোপজাল ব্লিডিং বলি আমরা, সামান্য স্পটিং, অনেক বয়স্ক মহিলা মাসিমা কাকিমারা ইগনোর করেন যে ঠিক আছে, আমার তো 3 বছর আগে পিরিয়ডস বন্ধ হয়েছে, ওই একটু ছিটে ফোটা এসেছে, কিন্তু ইগনোর করবেন না। সামান্যতম ব্লিডিং কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বা জরায়ুর ক্যান্সারের লক্ষণ হতে পারে। তো এইটা মহিলাদের ক্যান্সারের ক্ষেত্রে। এই জরায়ুর ক্যান্সার, ওভারি ক্যান্সার একটা হয়, এবং দুর্ভাগ্যজনকভাবে ওভারিয়ান ক্যান্সারের লক্ষণগুলো খুব ভেগ হয়, তো সহজে ধরা যায় না। ওই পেটের অ্যাবডোমিনাল ডিসটেনশন টাইপের হয়, হজমের অসুবিধে টাইপের হয়, অনেক ক্ষেত্রে এই জন্য ওভারি ক্যান্সার একটু দেরিতে ডিটেক্ট হয়, বা একটু হরমোনাল ডিসব্যালেন্স কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। তো এইগুলি গেল শরীরের মোটামুটি বড় বড় অংশের ক্যান্সারের লক্ষণ। নাকের পিছনে ক্যান্সার, ন্যাজোফেরিংস অনেক সময় হয়, কম বয়সে হয়, তাতে নাক বন্ধ হয়ে যাওয়া বা নিঃশ্বাস নিতে অসুবিধে হওয়া, এইসব সমস্যাগুলো, নাক দিয়ে রক্ত পড়া, যে কোনো শরীর দিয়ে যদি কোথাও দিয়ে রক্তপাত হয়, বা মানে রক্তপাত মানে সেটা ঠিক অস্বাভাবিক রক্তপাত কোনো জায়গা দিয়ে হয়, তাহলে সেটা দিয়ে সাবধান থাকবেন। রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে স্টুলের সাথে রক্তপাত হওয়া, ব্লাডার ক্যান্সারের ক্ষেত্রে বা যেখানে মূত্রথলির ক্যান্সারের ক্ষেত্রে ইউরিনের সাথে রক্তপাত হওয়া, জরায়ুর ক্যান্সারের সাথে পিরিয়ডসের মতো রক্তপাত হওয়া, এই রক্তপাতগুলো যদি কোথাও থেকে অস্বাভাবিক হয় তাহলে কিন্তু অবশ্যই সাবধান থাকা উচিত। এছাড়াও শরীরের কোথাও কোনো গাঁট, গুটলি, লাম জাতীয় পদার্থ যদি দেখেন, বিশেষ করে লিম্ফ নোডের জায়গায়, গলায়, বগলে, কুঁচকিতে, তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন, কেননা এইগুলো কিন্তু লিম্ফ নোড হতে পারে বা লিম্ফোমা জাতীয় ক্যান্সার হতে পারে। হবেই যে তা নয়, হতে পারে। সাবধান থাকার জন্য আপনাদের এই মানে জিনিসগুলো সম্পর্কে সতর্ক থাকা উচিত। একদম স্যার, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এটা জানতে চাইবো আপনার কাছে যে কারা ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরে থাকছেন বা কাদের ক্যান্সার হবার সম্ভাবনা সব থেকে বেশি। প্রথমেই বলে নিই, যারা তামাক খান তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। শুধু নয়, আমি প্রায় এই 2025-এ দাঁড়িয়ে বলে দিতে পারি হয়তো সবারই ক্যান্সার হবে। যারা তামাক সেবন করেন, সে গুটখা হোক, পান মশলা হোক বা বিড়ি সিগারেট হোক, তাদের সবারই কোনো না কোনো সময় ক্যান্সার হবে। তামাক খাবেন না। তো তামাক থেকে ক্যান্সার হয়, শরীরের সমস্ত জায়গার ক্যান্সার তামাক থেকে হতে পারে। বহু জায়গার মুখের ক্যান্সারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো তামাক সেবন। এই মুখের এবং গলার ক্যান্সার ইন্ডিয়াতে সবচেয়ে বেশি, তার কারণ তামাক সেবন। সেই তামাকটা তারপরে আপনি যদি খান, আপনার খাদ্যনালী, পাকস্থলী থেকে যদি নিঃশ্বাস নিয়ে মানে স্মোকিং করেন, তার থেকে লাংসে যায়, দেখে কিডনিতে যায়, গিয়ে ইউরিনারি ব্লাডারে যায়, যেখানে যায় সেখানে হাজার হাজার ক্যান্সার তৈরি করার পদার্থ তামাকের মধ্যে রয়েছে এবং তা থেকে ক্যান্সার হয়। তো তামাক সেবন থেকে দূরে থাকতে হবে। যে কোনো
ক্রনিক ইরিটেশন মানে যেটা থেকে কন্টিনিউয়াস কোথাও একটা আঘাত লাগছে, সেখান থেকে ক্যান্সার সেল তৈরি হয়। সেই আঘাত লাগাটা থেকে দূরে থাকতে হবে। যেমন ধরুন কারো দাঁত ডেঞ্চার ইউজ করেন, সেটা ইল ফিটিং মানে ভালোভাবে ফিট হচ্ছে না, বারবার ঘষা লাগছে, তাহলে সেটাকে অবশ্যই ঠিক করে নিন, ঘন ঘন যাতে না লাগে। কারো খুব রিফ্লাক্স হয় মানে অ্যাসিড বুক জ্বালা করে, অ্যাসিড রিফ্লাক্স হয়, সেটা চিকিৎসা করান। এই ক্রনিক ইরিটেশন থেকে কিন্তু ক্যান্সার হতে পারে। হাইজিন, পুওর হাইজিন থেকে, যেমন ধরুন মহিলাদের সার্ভাইকাল ক্যান্সারের সাথে একটা নিজের পার্সোনাল হাইজিন পরিষ্কার পরিচ্ছন্নতার যোগাযোগ আছে। ওটা একটা এইচপিভি ভাইরাস দিয়ে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা, পুরুষ এবং মহিলা দুজনেরই পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুব জরুরি। তার থেকে কিন্তু অনেক ক্ষেত্রে ক্যান্সার হতে পারে। জীবনযাত্রা, যাদের একটুখানি সিডেন্টারি লাইফস্টাইল, যারা ফিজিক্যাল পরিশ্রম করেন না এবং যারা ওবেসিটিতে আক্রান্ত বা স্থূলতায় আক্রান্ত। এখন ওবেসিটি নিয়ে বেশি কথাবার্তা বলা যায় না, বললে সেটা বডি শেমিং এরকম নানানটা হয়, কিন্তু মনে রাখবেন যে সেটা আমি ঠিক আছে, কাউকে অপমান করার জন্য নয়, কিন্তু স্থূলতার সাথে কিন্তু ক্যান্সারের যোগাযোগ আছে। বিশেষ করে ধরুন ব্রেস্ট ক্যান্সারের সাথে স্থূলতার যোগাযোগ আছে, তার কারণ ফ্যাট টিস্যুর মধ্যে ইস্ট্রোজেন হরমোন স্টোর হয়ে থাকে এবং ইস্ট্রোজেন হরমোন বেশি পরিমাণে থাকলে ব্রেস্ট ক্যান্সার হয়। সেই জন্য যেসব মহিলারা সন্তান প্রসব করেন তাদের প্রায় প্রেগনেন্সির টাইম এবং বুকে দুধ খাওয়ানোর সময় ইস্ট্রোজেন সাপ্রেশন থাকে প্রায় 1.5 বছর, তাদের ব্রেস্ট ক্যান্সারের চান্স কমে। যারা বুকের দুধ খাওয়ান তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স কমে। তেমনি খাবার দাবারের ক্ষেত্রে যে ধরনের প্রিজারভেটিভ এবং কেমিক্যালস ইউজ করা হয় প্যাকেটজাত খাবারে বা ফাস্ট ফুডে তাদের স্বাদ বাড়ানোর জন্য, সেগুলো ক্যান্সার হওয়ার কারণ। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের পলিউশন, সেই পলিউশনগুলো থেকেও আমাদের একটু সচেতন হওয়া দরকার। এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, জমিতে পলিউশন, বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থ চাষের জমিতে মিশে যাচ্ছে, খাবারে আসছে, আর্সেনিক ধানের মধ্যে চালের মধ্যে আসছে, বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যালস আসছে। এগুলো থেকে কিন্তু আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা এগুলোর এক্সপোজার হচ্ছে তাদের ক্যান্সার হওয়ার চান্স বেশি। আমি নিজে কি রিস্ক ফ্যাক্টরকে অ্যাভয়েড করতে পারবো, সেটা হলো আমি নিজে কোনো তামাক সেবন করব না, অ্যালকোহল সেবন করব না, ক্ষতিকারক কোনো নেশা করব না, আমি নর্মাল খাবার খাবো, প্যাকেটজাত খাবার খাবো না, যেগুলো চিরাচরিত খাবার আমাদের ট্র্যাডিশনাল সেগুলো খাবো, ফাস্ট ফুড অ্যাভয়েড করব, প্রসেসড ফুড অ্যাভয়েড করব। তাহলে পরে আমি নিজে খানিকটা এবং হেলদি লাইফস্টাইল, রেগুলার এক্সারসাইজ, ওবেসিটি কম করা, তাহলে কিন্তু আমি অনেক ক্ষেত্রেই, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, তাহলে অনেক ক্ষেত্রেই আমি ক্যান্সার থেকে দূরে থাকতে পারি। এইগুলি ক্যান্সারের, এই ধরনের রিস্ক ফ্যাক্টরগুলোই ক্যান্সারের মূল কারণ। যে প্যাকেটজাত পদার্থের কথা বলছি, এর সাথে প্যাকেজিংয়ের ব্যাপারটাও যেটা এসে যায়, যে আমরা কন্টিনিউয়াস প্লাস্টিক কন্টেনারে খাবার দাবার খাচ্ছি, প্লাস্টিকের কাপে চা খাচ্ছি, প্লাস্টিক কন্টেনারে খাবার নিয়ে যাচ্ছি, সেটা গরম করছি, রিইউজ করছি। অনেক ক্ষেত্রেই কিন্তু কন্টেনারের পেছনে লেখা থাকে যে সেটাকে কবার রিইউজ করা যায়, বা কোনোটা থাকে যে রিইউজ করাই যায় না, কিন্তু সেটা বারবার করা হচ্ছে। তারপর ধরুন বাজারে যেসব প্যাকেট দেওয়া হচ্ছে সেইগুলো তো খুবই নিম্নমানের প্লাস্টিক। আমি জানি না বহুবারই সরকার থেকে সেগুলোকে নিষিদ্ধ করা হয়, কিন্তু আমি তো দেখছি যে নিষিদ্ধ, আমি প্রায় বিগত 20 বছর ধরে নিষিদ্ধ হয়েই চলেছে, কিন্তু নিষিদ্ধ হচ্ছে না কেন সেটা আমি বুঝতে পারি না। তো এই ব্যবহারগুলো কিন্তু একটু অ্যাভয়েড করা দরকার। এই বিশেষ করে প্লাস্টিকের অত্যধিক ব্যবহার, সেই ক্ষতিকারক কেমিক্যালস যার মধ্যে থাকে সেগুলোকে আমাদের অ্যাভয়েড করা উচিত। একেবারেই। স্যার, আমরা যে ইউটেন্সিলসগুলো ব্যবহার করি, এই বিষয় নিয়ে আপনারা অনেক সময় অনেক কথা বলে থাকেন বা বলেছেন। বিশেষ করে মাইক্রোওভেনে সুবিধার জন্য আমরা যখন খাবার গরম করি, ওই প্লাস্টিকের ব্যবহার কিন্তু আমাদের রয়েছে। পাশাপাশি আমি আর একটা প্রশ্ন করব যে ননস্টিককে ইউজ করা, আদৌ এগুলো নিয়ে আপনি কী বলবেন? হ্যাঁ, এগুলোর কিন্তু বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। মানে প্লাস্টিক গরম করে খাওয়া, প্লাস্টিকের কন্টেনারে গরম করে খাওয়া একদমই উচিত নয়। দ্বিতীয়ত হলো যে ননস্টিক কুকওয়্যারের যে কোটিংগুলো থাকে সেগুলো উঠে যাওয়ার পরে সেইগুলো কিন্তু ক্ষতিকারক। যে কোটিংটা থাকে, এবং অনেকেই ইউজ করেন, ননস্টিক কুকারে ইউজ করছেন, আবার সেই কোটিং উঠে গিয়েছে, আবার ওটাকে ঘষে পরিষ্কার করে ওটার মধ্যেই খাবার খেয়ে চলেছেন। এটা কিন্তু ক্ষতিকারক, এগুলো কিন্তু অ্যাভয়েড করা উচিত, শরীরের পক্ষে হানিকারক। যেমন জলের বোতলও, আমরা কন্টিনিউয়াস জলের বোতল প্লাস্টিকেরই ব্যবহার করি। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে জলের বোতলে জল বিক্রি হয় সেগুলো একবার ব্যবহার করা জলের বোতল। সেই একবার ব্যবহার করা জলের বোতল বা একবার ব্যবহার করার কোল্ড ড্রিঙ্কসের বোতল লোকে দিনের পর দিন ব্যবহার করে চলেন। এইগুলো থেকে কিন্তু দূরে থাকা উচিত, এগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয়।
অনেক ধন্যবাদ স্যার। দর্শক বন্ধুরা, আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর সচেতন হন। নমস্কার।